বন্ধুরা প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে জেনারেল ওয়াকার যশোর ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং অফিসারদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে যশোরে সিগন্যাল ট্রেনিং সেন্টার এবং স্কুলে একটা সৈনিকদের একটা প্যারেড ছিল, সেই প্যারেডে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। সকালে সেই প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে। এরপরে তিনি অফিসার্সদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন, অফিসার্স অ্যাড্রেস। সেই ভাষণটি তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ এবং এই অঞ্চলে একটা কনফ্লিক্ট বজায় রাখতে চায় এবং একটি দেশ বাংলাদেশে করিডোর, বন্দর এসবের উপর দখল স্থাপনের মাধ্যমে, এগুলো দখল করার মধ্য দিয়ে চায়না এবং ভারতের উপর নজরদারি করতে চায়, চায়না এবং ভারতকে চাপের মুখে রাখতে চায়। আর একটা হলো যে সম্প্রতি আবার বাংলাদেশে একটা গ্রুপ, তারা সংবিধান, রাষ্ট্রপতি এদের ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের অধীনে কাজ করতে বদ্ধপরিকর এবং তারা সংবিধান মোতাবেক কাজ করবেন বলে জানান। এই সময়ে একজন মেজর র্যাঙ্কের একজন, তিনি সেনাপ্রধানকে বলেন যে স্যার, আপনার সম্পর্কে যখন আজে বাজে কথা বলা হয়, আপনাকে যখন গালাগালি করা হয়, তখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে মুখ দেখাতে পারি না। এটা সমস্ত বাহিনীর জন্য একটা অসম্মানের ব্যাপার। এটি শোনার পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন যে আমরা সবকিছুর নোট রাখছি এবং সময় মতো এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং তিনি সবশেষে বলেন যে আপনারা যখন দায়িত্ব পালন করেন, আপনারা খেয়াল রাখবেন যে কারো উপরে যেন কোনো জুলুম না করা হয়। এই জুলুম শব্দটা একদম স্ট্রাইকিং, মানে জুলুম, ইনসাফ, এইসব শব্দগুলো কিন্তু বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করে। তো এই ছিল মোদ্দা কথা তার আজকে অফিসারদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের নির্যাস। এই ভাষণটি যদি আমি আজকে প্রথম শুনতাম বা এই তথ্যগুলো প্রথম পেতাম, আমি খুব মুগ্ধ হতাম এবং বলতাম যে বাহ, সেনাপ্রধানরা বাঘের বাচ্চা। কিন্তু জেনারেল ওয়াকার খান এই কথাগুলো এতবার বলেছেন এবং তিনি রাও ক্লাবে সেই বিডিআর হত্যার অনুষ্ঠান, সেই হত্যার স্মরণে যে অনুষ্ঠান, সেখানে বলেছিলেন। আর এবং তিনি করিডোর, বন্দর এ ব্যাপারে কিন্তু আজকেও বলেছেন যে করিডোর, বন্দর আমরা কাউকে দেব না। হ্যাঁ, এর আগেও তিনি বলেছিলেন যে করিডোর কাউকে দেব না, বন্দর কাউকে দেব না, ওইটা আজকেও বলেছেন। তো এই যে বলেন, তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু এতবার বলেছেন, কিন্তু আমরা কিন্তু বাস্তবে তার খুব একটা রিফ্লেকশন দেখিনি। তিনি একটি দেশ যারা এখানে করিডোর, বন্দর দখল করে ভারত, চায়নাকে চাপের মধ্যে রাখবে, সেই দেশটিকে এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হয় না। অথচ সেই দেশের হয়েই তিনি বাংলাদেশে একটি রেজিম চেঞ্জের ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি মুখে খুব মিষ্টি কথা বলেন এবং ভেজা বেড়ালের মতো, হ্যাঁ, একেবারে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, কিন্তু তার কথা এবং কাজে কোনো মিল নাই। এই বক্তৃতা শুনে আমাদের আর মোটেও কোনো আগ্রহ জাগে না এবং সেই পুরনো ভাঙা রেকর্ড তিনি যশোর ক্যান্টনমেন্টেও আজকে বাজিয়ে গেলেন। তারপরেও দেখা যাক কি হয়, কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্টে হাই অফিসিয়ালরা তারা কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছে। তারা খুব স্পষ্ট করে বলেছে, যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন না হয়, তাহলে সেই নির্বাচনে আমরা সরকারকে সহায়তা প্রদান করে আমরা বিতর্কিত হতে রাজি না। এই যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু অফিসারদের এরকম একটা স্ট্রং অবস্থান, এটাও কিন্তু এমনি এমনি হয় নাই। এখনকার বর্তমান রিজিওনাল রিয়ালিটি, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের উপরে এমন একটা প্রেশার তৈরি করেছে যে
এমনও হতে পারে যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ ইলেকশন না হয়, তাহলে বাংলাদেশের উপরে বহিঃ শত্রু বলেন বা বাইরের কোনো দেশ আক্রমণ করতে পারে। সেই রকমের প্রস্তুতি আমরা বাংলাদেশের সীমান্ত এলাকা বরাবর দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ তাদের সৈন্য সমাবেশ কিন্তু খুব রিসেন্টলি অনেক বাড়িয়েছে, তাদের আরো অনেক কিছু নিয়ে তারা তৈরি আছে। সো তাদের প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, কিন্তু প্ল্যান সি হলো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা। এবং আমাদের সেনাবাহিনীর কাছে, আমাদের গোয়েন্দা সংস্থার কাছে এই সব ইনফরমেশন আছে, এবং তারা ভালো করেই জানে যে বাংলাদেশ যদি কখনো আক্রান্ত হয় প্রতিবেশী দেশ দ্বারা বা অন্য কোনো শক্তি দ্বারা, এই মিলিটারি, আমাদের যে মিলিটারি স্ট্রেংথ, তাতে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। এবং বাংলাদেশ আক্রান্ত হলে তখন কিন্তু আর্মিকেই কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, আর্মিকেই জবাব দিতে হবে। তো বাংলাদেশ আর্মি এই সেদে পড়ে বা পায়ে পা লাগিয়ে এই ভয়াবহ মারণাস্ত্রের মুখোমুখি হতে চায় না। সুতরাং এই কারণে পুরো আর্মিদের মধ্যে একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে যে আমরা বিতর্কিত হব না, আমরা কারো রাজনৈতিক অভিসন্ধি বা পারপাস সার্ভ করার জন্য ব্যবহৃত হবে না। দেশে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় সবাইকে নিয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাইকে নিয়ে একটা ইলেকশন হয়, তাহলে সেনাবাহিনী সেখানে ভূমিকা রাখবে। কারণ ওই যে বললাম সার্জিক্যাল স্ট্রাইক, বাংলাদেশ কিন্তু ভারতের সামরিক লক্ষ্যবস্তু হিসেবে রয়ে গেছে। এবং বাংলাদেশের আরো কিছু ঘটনা ঘটছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, যার কারণে ভারত কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে আছে। বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে, ভারত বিরোধী কিছু তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, যেটা ভারতের কাছে একদম প্রমাণ সহ আছে। সুতরাং সেই অবস্থায় আমাদের সেনাবাহিনী একটা সম্ভাব্য যুদ্ধ বা আক্রান্ত হবার ঝুঁকি নেবে না, বরং তারা চাচ্ছে যে এর থেকে যেন দূরে থাকা যায়। কিন্তু সমস্যা হলো জেনারেল ওয়াকার তিনি সব নৌকায় পা রেখেছেন। তিনি একদিকে বলছেন যে পরাশক্তি করিডোর বন্দর নিয়ে ভারত চায়নাকে চাপে রাখতে চায়, তো সেই শক্তিটা তো এখানে লুকোচুরির কিছু নেই যে তিনি আমেরিকার কথা বলছেন, আবার তিনি আমেরিকার কথায় ওঠেন বসেন। আবার তিনি যখন এই বক্তৃতাটা দিলেন, তখন কি তিনি এই সম্প্রতি স্বাক্ষরিত ভারত এবং আমেরিকার ভেতরের ডিফেন্স চুক্তিটার কথা মাথায় রেখেছিলেন কিনা, নাকি তার এই বক্তৃতার স্ক্রিপ্ট অনেক আগে লেখা, এই রেকর্ড তিনি বারবার বাজাচ্ছেন? কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, ডিফেন্স ট্রিটি, এবং আমি আগেও বলেছি যে রেজিম চেঞ্জের সেই পুরনো পলিসির থেকে আমেরিকার সরে আসা, বাংলাদেশে নতুন আমেরিকান রাষ্ট্রদূতের আগমন, তিনি আসবেন, এই সব মিলিয়ে কিন্তু একটা চেঞ্জ সিচুয়েশন হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকারের বক্তৃতায় সেই পরিবর্তনের কোনো রিফ্লেকশন আজকে দেখি। যাই হোক, তিনি বক্তৃতা দিয়েছেন সেনাপ্রধান হিসেবে, কিন্তু বাংলাদেশের ফেট কি হয়, কাজ কি হয়, সেটা সময় হলেই দেখা। আগামী কাল থেকে শুরু হচ্ছে আপনার নো ফ্লাই জোন। কাল থেকে 11 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার ধাপে 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 চলবে। তার আগে আজকে থেকে ডিফেন্স, মানে যেটা আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং পদাতিক বাহিনী, 3 বাহিনী মিলে একটা এক্সারসাইজ শুরু করেছে। তাই এক্সারসাইজটার নাম হচ্ছে এক্সারসাইজ পূর্বী প্রহার, মানে পূর্ব দিকে প্রহার, প্রচন্ড প্রহার, মানে মার হবে, প্রচন্ড মার হবে। এক্সারসাইজ প্রচন্ড প্রহার 2025। তাই এখানে অনেক বড় খবর আছে, আমি একটা জিস্টুকু পড়ে দিচ্ছি আপনাদের। পূর্বী প্রচন্ড প্রহার is a large-scale tri-service military exercise involving the Indian Army, Navy and Air Force conducted by the Eastern Command in the high-altitude region in Machuka, Arunachal Pradesh.
কারণ সেভেন সিস্টার জায়গাটা তো খুব ছোট, তাই ওখানে ট্রাই সার্ভিসের এক্সারসাইজ করাটা খুব মুশকিল। তাই অরুণাচল প্রদেশের একটা ফাঁকা অঞ্চলে প্রায় 150 স্কোয়ার কিলোমিটার একটা ফাঁকা অঞ্চলে এই এক্সারসাইজটা মাছুকাতে হচ্ছে। এটা কিন্তু ইতিহাসে প্রথম যে একটা এয়ার এক্সারসাইজ হতে যাচ্ছে, সেটা হচ্ছে পূর্ব সীমান্তে। এর আগে মানে 1971-এ পাকিস্তানের হাতে যখন বাংলাদেশ ছিল, সেই সময় কিন্তু এরকম এয়ার রুট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আর এই এতগুলো বছরের মধ্যে কখনো কিন্তু এই অবস্থার মধ্যে আসেনি। আজ যখন এয়ার রুট বন্ধের সঙ্গে সঙ্গে, নো ফ্লাই জোনের সঙ্গে সঙ্গে পূর্বী প্রচন্ড প্রহার, মানে এই যে নামটা করণ হয়েছে প্রচন্ড প্রহার, অর্থাৎ ব্যাপক ঠ্যাঙানি হবে, প্রচন্ড প্রহার নামে এক্সারসাইজটা শুরু হয়েছে। এখন ডিফেন্স থেকে আমাদের একটা পাঠিয়েছে, কি বলে, একটা ছোট ক্লিপিংস পাঠিয়েছে ANI ইন্ডিয়া ওয়ার জোন থেকে। তো ANI এর ক্লিপিংটা আগে আমি জুড়ে দিচ্ছি। ক্লিপিংটা দেখার পর আমি আপনাদের বলবো কি কি হতে যাচ্ছে। আগে ক্লিপিংটা দেখুন। এই যে ক্লিপিংটা আপনারা দেখলেন, এই ক্লিপিংটাতে আপনারা হয়তো খুব লক্ষ্য করেননি, ছোট 46 সেকেন্ডের ক্লিপিং তো লক্ষ্য করেননি, ওখানে নেভিও রয়েছে। তার মানে এদিক দিয়ে নেভি যাবে, ওপর দিক দিয়ে বিমান যাবে, আর স্থলপথে সেনা। তিনজনের কম্বাইন্ড অ্যাটাক কি করে সামলাবেন? পাকিস্তানে যখন অ্যাটাক করা হয়েছিল না, পাকিস্তানের যত নৌবাহিনী ছিল সব কিন্তু ওই করাচি বন্দর ছেড়ে পালিয়ে এসে আপনাদের ওই আমাদের পাকিস্তানের যে গোয়াদারে এনে লুকিয়ে দিয়েছিল। দুটো তিনটে না সাবমেরিন আছে, তার মধ্যে একটা ভাঙাচোরা অকেজো হয়ে পড়ে রয়েছে, আর দুটো অর্ধেক কেজো, মানে যখন তখন তাদেরকে ডুবিয়ে দেওয়া যায়। আর গোটা চারে ফ্লিট রয়েছে, তার জানে ভারতীয় ফৌজ মেরে একদম ডুবিয়ে দেবে, তাই আগে ভাগে তারা এনে এই বন্দরে লুকিয়ে রেখে দিয়েছিল গোয়াদারে। তো এরা এখন গিয়েছে পাকিস্তানের হয়ে বা বাংলাদেশের হয়ে পাকিস্তান নৌবাহিনীর কর্তারা গিয়েছে, তারা নাকি সাপোর্ট দেবে। যারা নিজেদের দেশে আক্রমণের সময় যারা পালিয়ে করাচি থেকে গোয়াদার বন্দরে যারা লুকিয়ে রেখে দেয় তাদের জাহাজ, তারা এসে সাহায্য করবে এই বাংলাদেশের চট্টগ্রামে দাঁড়িয়ে। এটা যদি কেউ ভাবে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের এর খুব আক্ষেপ ছিল নৌবাহিনী যে আমাদের কিছু করতে দিলেন না। তখন রাজনাথ সিং বলেছিলেন যে এবার শুরু করবেন আপনারা, আমরা আপনাদের প্রথম সুযোগ দেব। হয়তো সে সুযোগ হয়তো পাকিস্তানের দিক দিয়ে নৌবাহিনী পেতে পারে, অথবা বাংলাদেশের দিক দিয়ে পেতে পারে। এখন এই যে প্রচন্ড প্রহার যে এটা হচ্ছে, মানে পূর্বী প্রচন্ড প্রহার, ওদিকে যেমন ত্রিশূল হচ্ছে, এখানে একটা বিশেষ নামকরণ হয়েছে
প্রচন্ড প্রহার, পূর্বী প্রচন্ড প্রহার, মানে পূর্ব দিকে প্রচন্ড প্রহার দেওয়া হবে। তার মানে বিন্দুমাত্র আপনারা মানে এর মধ্যে থাকবেন না, দ্বিধায় থাকবেন না যে কিছু হবে না। কিছু হওয়ার মতো সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছে এবং আমি আপনাদের সেটা দেখিয়েও দিলাম। এই ভিডিওটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে পুরনো ফোনটায় করছি। হয়তো ছবি টবি একটু ঝাপসা হতে পারে, আওয়াজটা কম হতে পারে, কিন্তু এগুলো আপনাদের দেখানোর দরকার। আমি যদি এরকম ভাবে দেখিয়ে দিতাম তাহলে আপনারা বুঝলেন না। আর ভিডিওর সাউন্ডটা আমি ইচ্ছে করে অফ করে দিয়েছি, কারণ এত গোলাগুলির শব্দ সেক্ষেত্রে ইউটিউব করতে পারে কি এটাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। তাই গোলাগুলির শব্দগুলো এড়ানোর জন্য, শুধু আলোর ঝলকানি দেখানোর জন্য আপনাদের ওই ভিডিওটি দেখালাম। এর সঙ্গে গোলাগুলির শব্দটা বুঝে নিন যে রকেটের যখন উৎক্ষেপণ হয় আর যখন পরে তার শব্দগুলো কি হয়। আমি ভাবছি এর যদি 10% যদি বাংলাদেশের ওপরে পড়ে তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্ব কি বজায় থাকবে? এদিকে শুনছি আবার ড্রোনটার আলাদা হবে, কামাকাজি ড্রোনের যে এক্সারসাইজ হবে সেটা আলাদা হবে। তখন ওই ভিডিও আমি আলাদা করে জুড়ব, যদি ডিফেন্স থেকে ওই ভিডিও প্রকাশ করে ওয়ারজোন মারফত, এশিয়া ওয়ারজোন মারফত। এই যা কিছু ডিফেন্সের সমস্ত কিছু করে এশিয়া ওয়ারজোন এক সেন্টারে দেয়। তো এখন শুনছি তো ম্যাপিং সমস্ত হয়ে গিয়েছে, কোথায় কোথায় মারবে, কিভাবে মারবে। তাই আমি বলি না, এখন শেষ মুহূর্তে এখন রাম নাম করে কি হবে। এখনো বলছে আমরা নির্বাচন করব। নির্বাচন অব্দি এগোতে পারবে? নির্বাচনের আগেই তো সব ভোপাদিত হয়ে যাবে, দেশ ধ্বংসের মুখে চলে যাবে। তাহলে কোথায় নির্বাচন, কিসের নির্বাচন? আর যে দেশের সঙ্গে একবার যুদ্ধ শুরু হয় সেই দেশে ভারতবর্ষ আর ত্রাণ পাঠাবে, খাবার পাঠাবে? কারণ ভারতবর্ষ তখন এমনিতেই তো ভারতবর্ষ শত্রু, অ্যাটাক করলে তো আরো শত্রু হয়ে যাবে। এবার তাহলে আপনাদের খাবার জুটবে কোত্থেকে? আপনারা জলও পাবেন না। কালকে 11 তারিখ, কালকে থেকে কারেন্টও কেটে দিচ্ছে। এবারে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অবস্থা কতটা খারাপ। এই যে আপনারা লাফালাফি করেন না মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যে স্যার আপনি 1000 বছর হায়াত পান, এখন যদিও আর দেখা যায় না, কিন্তু মোহাম্মদ ইউনূসের সাপোর্টার কিন্তু প্রচুর রয়েছে, আর ভারত বিরোধীও প্রচুর রয়েছে। এই ভারত বিরোধী আর মোহাম্মদ ইউনূসের সাপোর্টার আর যত উপদেষ্টা আছে আর কচি কচি সাংসদ যত আছে, তাই তো মুখ চুপসে গেছে। এখন খুব একটা মানে বাক্য টাক্য খুব একটা দেখি না, যে একদম বাক্যের বোমা, কথার বোমা যেগুলো ছোটে, সে কথার বোমা আর দেখতে পাই না। এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঁঠা সার্জিস আলম, মাহফুজ যে ট্রেনিং নিয়ে এসেছিল আফগানিস্তান থেকে, কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায়, আমি সেটাও দেখে নেবো। আসলে আপনারা হচ্ছেন সব এই যে জেহাদি গুলাই, বাংলাদেশিদের বলছি না, এই জেহাদি যেগুলো আছে সব কটা হচ্ছে একেবারে ওই কাগুজে বাঘ। এরা বাইরে থেকে হালুম হুলুম হালুম হুলুম করবে। পাকিস্তানে তবুও একটা শক্তি আছে, তাদের পেছনে সন্ত্রাসবাদী আছে যারা বুকে বোমা বেঁধে যারা ভারতবর্ষে ঢুকে পড়ে, জানে যে আমি কফিনে বন্দী হয়ে আমি মাটির তলায় চলে যাব, আমার দেহ দেশেও ফিরবে না। সে সাহসও আপনাদের নেই, সেই সাহসও আপনাদের নেই যে দেহে আপনি বিস্ফোরক বেঁধে নিজে উড়িয়ে দেবেন, সে সাহসও আপনাদের নেই। ওদের কলিজা আছে, আপনাদের যেটা আছে মুখে বড় বড় কথা আছে, ভারত বিরোধিতা, ভারত বিরোধিতা। এবার ভারত বিরোধিতা যাতে 100 বছরের জন্য চুপ করিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছেন এখনো যে ভারত আক্রমণ করবে না, যত কিছুই হোক ভারত আক্রমণ করবে না। কেন? ভারতকে মুখে লালিপাপ দিয়ে বসে থাকবে? আপনারা যা খুশি তাই করে বেড়াবেন। আপনার 7 সিস্টারকে আপনারা জুড়ে ম্যাপ জুড়ে আপনি অন্য দেশের লোককে আপনারা দিয়ে দেবেন।
মানে একেবারে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেবেন, আবার দেখিয়ে দেখিয়ে করবেন যে হ্যাঁ এটা দেখাচ্ছে, এটা দেখো আমরা দিচ্ছি। ভারতকে উত্তপ্ত করার যত রকম পথ আছে আপনাদের ডক্টর ইউনূস সব পথ অবলম্বন করে নিয়েছেন। এবার তিনি তার কর্মফল, তার যে পরিণতি, সেই পরিণতি তিনি অপেক্ষা করুন, পরিণতির ফলাফল তিনি অবশ্যই পাবেন। আমার আর বেশি কিছু বলার নেই। আমি বলেছিলাম না, এবার কর গুনুন সব দেখানো হয়ে গেল আমার। মানে আমি যেটা বলছি সেটা কোনোটাই হচ্ছে মিথ্যে কথা নয়। ভারত কতটা প্রস্তুতি নিচ্ছে রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন। আর আজকে থেকে পূর্বী প্রচন্ড প্রহার এক্সারসাইজ দিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে আপনাদের ওপরে আঘাতটা নেমে আসবে। কাল কারেন্ট বন্ধ হবে, এখন ডিজেল বন্ধ হয়ে যাবে, তারপরে আক্রমণ হবে, একেবারে বাংলাদেশ ধূলিসাৎ হবে, তারপরেতে ছোট আক্রমণ করলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে, বড় আক্রমণ করতে হবে না। তবে একটা ব্রহ্মোস বাড়বে, আমার কথা মিলিয়ে নেবেন। একটা যখন ব্রহ্মোসকে যখন উত্তর দিনাজপুরে পাঠিয়েছে টিমকে, তাহলে একটা ব্রহ্মোস অন্তত মারবে শিক্ষা দেওয়ার জন্য। একেবারে পুরো কেন্দ্রস্থলে যেখানে যেখানে মারার সেখানে একটা বেছে রেখে দিয়ে সেখানে মারবে, মেরে ওখানে 250 ফুট কি 300 ফিট গভীর একটা গর্ত খুঁড়ে দেবে, দিয়ে ওখানে জলাশয় বানিয়ে দেবে। এটা হচ্ছে আপনাদের চরম দণ্ড। তারপরেতে নিধন শুরু হবে কাদের? নিধন শুরু হবে এই যত জিহাদি আছে তাদেরকে। আর সেক্ষেত্রে সাপোর্ট লাগবে আওয়ামী লীগের, কারণ আমাদের ভারতীয় সৈন্য তো চিনে না কি আওয়ামী লীগের কি রাজাকার, সেগুলোকে চিনিয়ে দিতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন। আমি ঠিক সময় মতো বলে দেবো যে কোন সময় আওয়ামী লীগকে পথে নামতে হবে এবং এই রাজাকার বাহিনীকে চিনিয়ে দিতে হবে, কারণ এলাকার রাজাকারকে আপনারাই একমাত্র আইডেন্টিফাই করতে পারবেন। আপনারাই রাজাকার দেখিয়ে দেবেন, কোমরে দড়ি পরিয়ে ভারতবর্ষে নিয়ে আসা হবে, সূর্যের আলো আর দেখতে পাবে না। আর মোহাম্মদ ইউনূসের কি হবে? আমি তা বহুদিন ধরেই বলে যাচ্ছি, ওনার শেষ মানে দিনগুলো অত্যন্ত করুণ হবে, অত্যন্ত করুণ হবে। বাকি উপদেশটা যেগুলো আছে সেগুলো যদি এদিক ওদিক ছাড়ও পায়, অত্যন্ত করুণ হবে। এখন ওই আমার ভারতবর্ষের কথা অনুযায়ী আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা করার পর 2-4 জন করে আস্তে আস্তে জামিন দিতে শুরু করেছে। এটা ভালো কথা, যদির দয়া দাক্ষিণ্যমান, কিন্তু প্রহার তো হবেই। যা আপনারা করেছেন তার জন্য প্রহার আপনাদের প্রাপ্য। প্রহার প্রথমে আসি সরকারে। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে। সরকারের মধ্যে শুধু না, সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আওয়ামী লীগের লকডাউন, অন্য কারো না, কিন্তু জনগণের দল আওয়ামী লীগের। এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি? লকডাউন আওয়ামী লীগ কি সফল করতে পারবে? চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে। কারণ হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন, আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি। কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন। এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি, সেই সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন। কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভ্রান্তি মানে এটি একটি ডাহা মিথ্যাচার। গত 4 তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকবো না। মাঠে থাকবো না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে। 7 তারিখে বৈঠক, 5 তারিখে উঠে গেছে। 5 তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়েছে। আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি। তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মিথ্যাচার করেছেন। সেনাবাহিনী, আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে
সেনাবাহিনী আগে যা ছিল ততটুকু আছে কিনা, এবং আরো আসার কথা, সুখের কথা আওয়ামী লীগের জন্য। এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি, আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2-3 দিনের মধ্যে জারি হওয়ার কথা ছিল, এটাও জারি হচ্ছে না। এখন পর্যন্ত আমি এটি জানি, কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয়। এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না। আরো সুখের খবর, আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে 50% এখন আছে বা তারও কম, এটি পুরোপুরি উঠে যাবে এই নভেম্বর মাস নাগাদে, বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে, ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে। ইউনূস পাগল হয়ে গেছে, ইউনূস সরকার পাগল হয়ে গেছে, হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটাকে রাখা যায় কিনা এখনো পর্যন্ত সফল হয়নি, সফল হবেও না। অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে। পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি অ্যাকশনে যায়, তারা কি আওয়ামী লীগের উপরে অ্যাকশনে যাবে না। কারণ পুলিশের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পুলিশের ভাই, পুলিশ সহকর্মী, কলিগ প্রায় 3500, 3200 থেকে 3500 পুলিশকে হত্যা করা হয়েছে। অনেক পুলিশ আজও নিখোঁজ, আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে। সেই পুলিশ ইউনূসের পাহারাদার হয়ে আওয়ামী লীগের উপর অত্যাচার করবে, পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি? আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত 16 মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে, এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে, সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরো দুর্নাম হবে, আমাদের উপরে এমনি চাপ আছে, আরো চাপ বাড়বে। কাজেই ইউনূস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব, এটা হবে না, এটা হচ্ছে না, পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? স্পেস দেওয়া, আওয়ামী লীগকে স্পেস দেওয়া। এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সৎ ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা, এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনূসের প্রেক্ষাপট পাল্টে যাবে, এটি নিশ্চিত। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কত দূর কি করতে পারবে। তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয়, এটা আওয়ামী লীগের কর্মসূচি। বারবার বলছি, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি। আজকের অবস্থা কিংবা 1 বছর আগের 10ই নভেম্বর গত বছর এক নয়। কিন্তু আজকে আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে 7 বার ভাববে। আজকে অবস্থাটা এইরকম। আওয়ামী লীগ এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে, এটি নিশ্চিত। কারণ তাদেরকে অন্ততপক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে, এখন মাঠটাকে করে খেতে হবে। এই করে খাওয়ায় আওয়ামী লীগ যদি জয় হয়, সামনের দিনে আওয়ামী লীগের শুধুই বিজয়। একটা সরকার আসবে এই ওসের পরিবর্তে, সরকার এসে সবকিছু একটা টাইট করে ফেলবে, সবকিছু কন্ট্রোলে নিয়ে নেবে। এরপর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা দেরি হবে, 1 বছর লাগতে পারে। আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি। জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন। গতকাল থেকে আজকে 24 ঘন্টা হয়ে গেছে, আর্মি ওঠেনি এমন কোনো চিঠি, নথিপত্র, কোনো জায়গায় কোনো খবর নাই। কেউ একটা চিঠি দেখাক, আমি চ্যালেঞ্জ করব যে আর্মি ওঠেনি এমন একটা চিঠি দেখাক। কিন্তু আমরা তো গতকালকের কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার, বিমান বাহিনী, নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত 5 তারিখে, এবং সেই দিনই উঠে গেছে। এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে। আর্মিও বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছে। মাঝখান থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন? আসলে ভয়ে, আতঙ্কে। আমরা তো গত 16 মাস যাবত একটা মিথ্যাচারের সরকারের মধ্যে আছি। রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করা হয়, যত ইউনূস নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিষদ মিথ্যাচার করেন। আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজে প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে, পুলিশ জোরালো ভূমিকা পালন করবে, এটা করবে, সেটা করবে। এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য। কিন্তু সোজা কথা, আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে
দারুণ ভীতি কাজ করছে, আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে।